আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং চিকিৎসকবৃন্দ, আমরা হোমিওপ্যাথি বাংলাদেশের পক্ষ থেকে আমাদের হোমিওপ্যাথির সংবিধান, অর্গানন অফ মেডিসিনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনার প্রত্যয় নিয়ে আমাদের যে পথ চলা, আজকে তারই ধারাবাহিকতায় অর্গানন অফ মেডিসিনের 13 নম্বর সূত্রের আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা করবেন বরাবরের মতোই আমাদের প্রিয় ভাই হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলাম। আফজাল ভাইকে তার অনবদ্য আলোচনার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমাদের উপস্থাপনায় হাফেজ ডাক্তার ইমাম হোসেন ভাই অলরেডি ঘোষণা দিয়েছেন অর্গানন অফ মেডিসিন গ্রন্থের ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা থাকছে অনুচ্ছেদ 13 থেকে আর্টিকেল নং 13 এর আলোকে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আর্টিকেল 13 ইংরেজি ট্রান্সলেশনে বলা হয়েছে, therefore disease that does not come within the province of manual surgery considered as it is by the allopathists as a thing separate from the living whole, from the organism and its animating vital force and hidden in the interior, be it ever so subtle a character, is an absurdity that could only be imagined by minds of a materialistic stamps, and has for thousands of years given to the prevailing system of medicine all those pernicious impulses that have made it a truly mischievous non-healing art. এর সবচেয়ে গ্রহণযোগ্য বিশুদ্ধ বাংলা অনুবাদ বলা যেতে পারে ডাক্তার বদরুল আলম স্যার, অধ্যাপক ডাক্তার বদরুল আলম স্যার যে অনুবাদটি করেছেন, সেখানে অনুবাদ করা হয়েছে এই অনুচ্ছেদের এভাবে: এটা বোঝা গেল যে এলোপ্যাথগণ যেমন বিশ্বাস করেন রোগটা, অর্থাৎ ব্র্যাকেটে সার্জিক্যাল ক্ষেত্র বাদ দিয়ে, এটা বোঝা গেল যে এলোপ্যাথগণ যেমন বিশ্বাস করেন রোগটা তেমন নয়। তাদের ধারণা হচ্ছে রোগটা একটা সত্তা, যা যতই ক্ষুদ্র হোক না কেন জীবন রাজ্যের অভ্যন্তরে এর জীবন্ত সামগ্রিকতা থেকে আলাদা হয়ে লুকিয়ে থাকে, অথবা একটা সত্তা যা প্রাণ বল থেকে আলাদা, গতিশীল ক্ষমতা যা জীবন রাজ্যকে জীবন দান করে তা থেকে আলাদা। এমন একটা ভূত ভূত গোস্ট, GOST, গোস্ট, এখানে ভূত বাংলা অনুবাদে ভূত শব্দটা বলি না যে তোমার মাথায় কি ভূত ঢুকলো নাকি,
এমন একটা ভূত শুধুমাত্র বস্তুতান্ত্রিক মানসিকতার দ্বারাই ধারণা করা যেতে পারে। এই ভূতটাই, আবারও ভূত শব্দ অনুবাদে এসেছে, এই ভূতটাই হাজারো বছর ধরে সরকার অনুগৃহীত চিকিৎসা বিদ্যাকে ঠেলে নিয়ে গেছে সেই মারাত্মক রাস্তায়, যা সে ভ্রমণ করে এটাকে আরোগ্য অসমর্থ এক অন্ধকারাচ্ছন্ন শিল্পকলায় পরিণত করেছে। এই ভূত যে শব্দটা, এর সাথে রিলেটেড একটা পাদটীকা আছে অনেকগুলো অর্গানন এর অনুবাদে বা মূল টেক্সটে। আমরা যে শেয়ার স্ক্রিন দিয়েছি এখানে পাদটীকা দেখা যাচ্ছে না, কিন্তু অনেক জায়গায় পাদটীকাটা আছে। সে ভূত যেই জায়গা থেকে এসেছে, এর পাদটীকায় বলা আছে রোগ জীবাণু বা বস্তু, কেমিক্যাল কোনো কম্পোজিশনের অস্তিত্ব অথবা কোনো রোগ জীবাণু। অনুচ্ছেদটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। রিপিটেডলি কাছাকাছি কথা স্যামুয়েল হ্যানিম্যান বললেও প্রতিটা অনুচ্ছেদে নতুন কিছু কথা সংযুক্ত করেন এবং আগের অনুচ্ছেদের সাথে একটা সংযুক্তি রেখে কথা বলেন। এখানে যে বিষয়টা বলা হয়েছে, আমরা 12 নম্বর অ্যাফোরিজমে 12 নং অনুচ্ছেদে রোগের পরিচয়, রোগের আরোগ্যের পরিচয় নিয়ে যে বিস্তারিত কথা বলেছি, এর সাথে সংযুক্তি রেখে তারপর বলা হচ্ছে, তারপরও therefore disease that does not come within the province of manual surgery, মানে রোগের ব্যাপারে এখানে আবার বলা হচ্ছে রোগটা এরকম সার্জিক্যাল, একদম পিওরলি সার্জিক্যাল যে ব্যাপারগুলো আছে, যেখানে মেকানিক্যাল কাজ করতে হয়, হাতের কাজ করতে হয়, কাটাছেঁড়ার কাজ করতে হয়, প্লাস্টারের কাজ করতে হয়, সূচের কাজ করতে হয়, এরকম মেকানিক্যাল কাজ যেখানে বাধ্যতামূলক, বস্তুগত টিস্যু রিলেটেড কাজ যেগুলো আছে, এই ব্যাপারটা বাদে, এই অংশটা বাদে, যেখানে ন্যাচারালি রোগগুলো সৃষ্টি হয়ে ডাইনামিক লেভেল পর্যন্ত থাকে, সেই জায়গাটাকে বলা হচ্ছে therefore disease considered as it is by the allopathists। এখানে অ্যালোপ্যাথিস্ট শব্দটা বলা হয়েছে। আমরা এখন অনেকেই যারা হোমিওপ্যাথিস্ট শব্দ ব্যবহার করি, আমাদের জন্য এটা আরেকটা রেফারেন্স যে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান অ্যালোপ্যাথিক ডক্টরদেরকে অ্যালোপ্যাথিস্ট হিসেবে সম্মানিত করেছেন এবং অন্য আরেকটা জায়গায় হোমিওপ্যাথিক ডাক্তারদেরকে হোমিওপ্যাথিস্ট হিসেবে সম্মানিত করেছেন। অর্গানন অফ মেডিসিনেই অ্যালোপ্যাথিস্ট শব্দটা আছে, হোমিওপ্যাথিস্ট শব্দটা আছে। অনেক সময় দেখা যায় আমরা হোমিওপ্যাথিস্ট শব্দ ব্যবহার করার কারণে অনেক প্রশ্নবিদ্ধ হয়, প্রশ্নের সম্মুখীন হয়, কিন্তু শব্দটার গ্রহণযোগ্যতা যথেষ্ট এবং অর্গানন থেকে আপনি রেফারেন্স নিতে পারেন। যাই হোক, অ্যাজ ইট ইজ বাই দ্য অ্যালোপ্যাথিস্ট, অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ রোগটার ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি রাখেন, যেই কনসেপ্ট লালন করেন, অ্যাজ এ থিং, যেন এটা একটা বস্তু, সেপারেট ফ্রম দ্য লিভিং হোল, যেন একটা বস্তুগত সত্তার অস্তিত্ব নিয়ে রোগের একটা অস্তিত্ব আছে, যা সেপারেট, আলাদা একটা ব্যাপার, ফ্রম দ্য লিভিং হোল, মানুষ থেকে, জীবন্ত মানুষ থেকে, জীবন্ত প্রাণী থেকে। এই রোগটা একটা আলাদা ব্যাপার, আলাদা বস্তু, আলাদা একটা সত্তা নিয়ে দাঁড়িয়ে আছে, ফ্রম দ্য অর্গানিজম, এই ব্যক্তি বা রোগী থেকে। অ্যান্ড ইট ইজ অ্যানিমেটিং ভাইটাল ফোর্স, এবং জীবনী শক্তি থেকে তার একটা আলাদা সত্তা আছে, যা আমাদেরকে অ্যানিমেট করছে, প্রাণবন্ত রাখছে, জীবন্ত রাখছে, সঞ্জীবনী শক্তি দিচ্ছে।
অস্তিত্বের ক্ষেত্রে ডাইনামিক মেকানিজমে সে কাজগুলো করে যাচ্ছে। এই জীবনী শক্তি আমাদের সামগ্রিক সত্তা বা আমাদের ব্যক্তিগত অস্তিত্ব থেকে রোগের অস্তিত্বটা যেন একদম আলাদা একটা ব্যাপার। এটা এই চিন্তাটা কাদের? এলোপ্যাথিস্টদের। এখন যদি এই চিন্তা, সেম চিন্তা অন্য যে কারো হয়ে থাকে, হোমিওপ্যাথিস্টেরও হয়ে থাকে, ধরে নিতে হবে যে এই চিন্তাটা প্রকৃতপক্ষে এসেছে এলোপ্যাথিস্ট থেকে, যারা জীবনী শক্তি, জীবন, প্রাণ, প্রাণ শক্তি, ভাইটাল ফোর্স, ভাইটাল এনার্জি এই বিষয়গুলোকে অবমূল্যায়ন করতে চান, যারা রোগটাকে শুধুমাত্র বস্তুগত সত্তার সাথে সম্পৃক্ত করে স্টাডি করতে চান, তাদের থেকে রোগের ধারণাটা প্রভাবিত হয়ে হোমিওপ্যাথদের ভিতরেও প্রবেশ করেছে। প্রকৃত ধারণাটা এসেছে বস্তুবাদিক চিন্তা থেকে এবং এলোপ্যাথিস্টদের ধারণা থেকে। সুতরাং আমাদের হোমিওপ্যাথিক সোসাইটিতেও, হোমিওপ্যাথিক ওয়ার্ল্ডেও এখন এই কনসেপ্ট যখন প্রভাবিত করছে, বুঝতে হবে যে আমরা প্রকৃতপক্ষে রোগের কনসেপ্ট এলোপ্যাথিস্টের দ্বারা প্রভাবিত হয়ে গ্রহণ করছি। প্রকৃত হোমিওপ্যাথিস্টদের কনসেপ্ট অ্যাবাউট ডিজিজ ঠিক এরকম না। এই বিষয়টা অলরেডি 11-12 বা এর আগের অ্যাফোরিজমে স্পষ্ট করা হয়েছে। অ্যান্ড হিডেন ইন দ্য ইন্টেরিয়র, এবং বস্তুগত একটা সত্তা বা বস্তুগত একটা আকৃতি, আকার, স্ট্রাকচার, একটা প্যাথোলজি যা জীবনী শক্তি থেকে আলাদা, জীবন থেকে আলাদা, প্রাণ থেকে আলাদা, একদম আলাদা একটা অস্তিত্ব নিয়ে ভিতরে বস্তুগত স্ট্রাকচারের মধ্য দিয়ে সে বসবাস করছে। হিডেন ইন দ্য ইন্টেরিয়র, ভিতরে লুকায়িত আছে রোগটা। বি ইট ইভার সো সাটল এ ক্যারেক্টার। এরপরে যে কথাটা বলা হয়েছে, এটা যত ক্ষুদ্রই হোক না কেন, যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক না কেন, এটার এরকম একটা আলাদা সত্তা আছে, ইজ এন অ্যাবসার্ডিটি। তো বলা হচ্ছে যে এই যে চিন্তা, এই একটা দৃষ্টিভঙ্গি, কল্পনা, এটা একটা অ্যাবসার্ড বা হচ্ছে হাস্যকর, অযৌক্তিক, বা হচ্ছে যে একটা আনওয়ান্টেড, অপ্রত্যাশিত একটা ব্যাপার, এরকম কনসেপ্ট। দ্যাট কুড ওনলি, এই জাতীয় ব্যাপারগুলো সম্ভব ওনলি বি ইমাজিনড, চিন্তা করা সম্ভব, এরকম চিন্তা আসা সম্ভব বা এরকম ইমাজিনেশন করা সম্ভব বাই মাইন্ডস, এরকম একটা মন থেকে বা এরকম মনের একজন মানুষ থেকে, অফ এ মেটেরিয়ালিস্টিক স্ট্যাম্প, যারা শুধুমাত্র বস্তুবাদিক চিন্তায় আক্রান্ত থাকেন। বস্তুবাদী মানুষ যারা, তাদের মন থেকে রোগের ব্যাপারে এরকম একটা অ্যাবসার্ড, হাস্যকর, অগ্রহণযোগ্য, অযৌক্তিক, একটা অদ্ভুত টাইপের মেটেরিয়ালিস্টিক চিন্তা আসা সম্ভব শুধুমাত্র বস্তুগত বা বস্তুবাদী মানসিকতা থেকে। এটা আসা সম্ভব হতে পারে। and has for thousands of years given to the prevailing system। এবং এই যে একটা চিন্তা, রোগ একটা বস্তু ভিতরে লুকিয়ে আছে, ক্ষুদ্র হোক না কেন এটা ভিতরে কোথাও লুকিয়ে আছে, রোগটাকে ভিতর থেকে খুঁজে বের করো। বাহিরে যে যেই কথাটা 12 নং এফোরিজমে বলা হয়েছে, যে রোগ সৃষ্টি হয় ডাইনামিক থেকে, প্রকাশ হয় জীবনী শক্তির বহিঃপ্রকাশ ঘটে ফিজিক্যাল মেন্টাল ম্যানিফেস্টেশন অফ সিমটমস টোটালিটি। এখন বাহিরে শত শত জ্বালা, ব্যথা, যন্ত্রণা, চিৎকার, কান্না, হাসি, উদ্দীপনা, অস্থিরতা, ডিলিউশন, ডেলিরিয়াম, সেদিকে ভ্রুক্ষেপ নাই। সেদিকে রোগটাকে সংযুক্ত করে চেনার, বোঝার যেই প্রকাশিত এক্সপ্রেসড টোটালিটি অলরেডি প্রকাশিত হয়ে গেছে, সেদিকে মূল্যায়ন নাই। মূল্যায়নটা কি? একটা রোগ খুঁজো, আগে রোগটাকে বের করো। কেন খুঁজো? অলরেডি তো লক্ষণ বের হয়ে রোগ নিজেকেই প্রকাশ করছে। সেটাকে কেন বলা হচ্ছে না? কারণ সেদিকে তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা, যে এটা রোগ না, রোগটা আসলে ভিতরে কোথাও লুকায়িত আছে, রোগটাকে বের করো।
ফাইন্ড আউট করো, যার কারণে দেখা যায় রুগী মরে যাচ্ছে কষ্টে, অস্থিরতায়, ব্যথায়, যন্ত্রণায়। বলা হচ্ছে আপনার কোনো রোগ পাওয়া যায়নি। রুগী বলছে আমার প্রচন্ড ভয় লাগে, আতঙ্ক লাগে, অস্থির লাগে, ঘুম আসে না, বসে থাকলে কি যেন দেখি, ভয়ঙ্কর কিছু দেখি, সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা কাজ করে, বিজনেসের ব্যাপারে প্রচন্ড উদ্বিগ্ন, অ্যাংসাস থাকি। ডাক্তার বলছে এগুলো আপনার কোনো রোগ না, এগুলো আপনার মানসিক বিভ্রান্তি, এগুলো আপনি বাদ দেন। পরীক্ষা করে দেখা গেছে, স্ক্যানিং করে দেখা গেছে, এক্সরে, আলট্রা করে দেখা গেছে আপনার কোনো রোগ নাই। এখনো কিন্তু সেম কনসেপ্ট, জাস্ট শুধু কনসেপ্টের একটু আধুনিকায়ন হয়েছে। 200 বছর পূর্বে স্যামুয়েল হ্যানিম্যান যেইভাবে বলেছেন, এখনো ভাইটাল ফান্ডামেন্টাল জায়গায় রোগের কনসেপ্ট অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি দুইটার যে জায়গাটা সেম ভাবে আছে। বরং হোমিওপ্যাথি কলুষিত হচ্ছে। হোমিওপ্যাথি, হোমিওপ্যাথিস্ট যারা হোমিওপ্যাথিক কনসেপ্ট থেকে রোগের কনসেপ্ট গ্রহণ না করার কারণে, অর্গানন থেকে, হোমিওপ্যাথিক ফিলোসফি থেকে আন্ডারস্ট্যান্ডিং করার না করার কারণে প্রকৃত অর্থে হোমিওপ্যাথিক ডক্টরগণ তাদের যেই ইন্ডিভিজুয়াল কনসেপ্ট, এটাকে কলুষিত করেছে, পলিউশন করেছে, পলিউটেড করেছে। And has for thousands of years given to the prevailing system of medicine all those pernicious impulses that have made it a truly mischievous non-healing art, non-healing art বলা হয়েছে। এখন এই কনসেপ্টটাকে কেন নন হিলিং আর্ট বলেছেন, যেটা এখানে সর্বশেষ যে অনুবাদটা এখানে, এই এই জাতীয় যে চিন্তা হাজারো বছর ধরে চলে আসছে, যা সরকার অনুগৃহীত চিকিৎসা বিদ্যা বা চিকিৎসা সিস্টেমকে প্রভাবিত করে একটা মারাত্মক ভয়ঙ্কর রাস্তায় নিয়ে গেছে, যা একটা অন্ধকারাচ্ছন্ন, আরোগ্যে অসমর্থ অন্ধকারাচ্ছন্ন শিল্পকলায় পরিণত করেছে। এই অনুবাদটা করেছেন ডাক্তার বদরুল আলম স্যার, এখন যেটা বললাম। তো এখানে খেয়াল করুন, আমাদের হোমিওপ্যাথিক সোসাইটি নিয়ে আমি কথা বলি। হোমিওপ্যাথিক সোসাইটিতে আমি মাঝে মধ্যে যারা আধুনিক হোমিওপ্যাথির নামে অপহোমিওপ্যাথি করতে চেষ্টা করেন, মাঝে মধ্যেই ওনারা অর্গানন অফ মেডিসিনের রেফারেন্স দিতে চাইলে এই বইটার রেফারেন্স দেন। কারণ এই বইটা অনুবাদ করেছেন ডাক্তার অধ্যাপক বদরুল আলম স্যার, যিনি একজন এলোপ্যাথিক বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন। তো তিনি এই বইটা অনুবাদে অনেক জায়গায় প্যাথোলজিক্যাল শব্দটাকে রেখেছেন অনুবাদে। প্যাথোলজিক্যালি, প্যাথোলজিক্যাল, এরকম এই শব্দগুলো রাখার কারণে ওনারা ধরে নিয়েছেন সম্ভবত বদরুল আলম স্যার এরকম বস্তুবাদী চিন্তার মাধ্যমে রোগ এবং রোগীকে স্টাডি করেন। অথচ বদরুল আলম স্যারের এই অনুবাদটাও যদি আমরা নিরপেক্ষভাবে, পক্ষপাত দুষ্ট ছাড়া, অন্য এফোরিজমের সাথে একটা এফোরিজমের সম্পৃক্ততা রেখে, একটা এফোরিজম থেকে আরেকটা এফোরিজমের যে ইন্টার কানেকশন, তা রেখে আমরা স্টাডি করি, বুঝতে পারি ডাক্তার অধ্যাপক বদরুল আলম স্যারের অনুবাদেও যথেষ্ট নিরপেক্ষ ছিলেন এবং তিনি বস্তুবাদী চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে এই অর্গানন অফ মেডিসিনের অনুবাদ করেননি। আর এর অন্যতম প্রমাণ এই 13 নং অনুচ্ছেদের এই অনুবাদ। যদি আপনাদের কারো সম্ভব হয় এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন, এবং আপনাদেরকে যারা বিভ্রান্ত করে অন্য জায়গার প্যাথোলজি, প্যাথোলজিক্যাল, রোগ, এই শব্দগুলো দিয়ে, তাহলে রোগ, রোগী, প্যাথোলজি, এটার দৃষ্টিভঙ্গিটা হোমিওপ্যাথিক্যালি পিওর জায়গা থেকে ঠিক কিভাবে হবে, এটা বোঝার জন্য অন্যান্য অ্যাফোরিজমের সংযুক্তি করবেন। 13 নং অ্যাফোরিজমের এই যে জায়গাটা, that could only imagined by minds of a materialistic stamp and has for thousands of years given to the prevailing system, এই অনুবাদে এবং এর আগের একটা অংশে, অনুবাদের এই অংশটাতে ডাক্তার বদরুল আলম স্যার অনুবাদ করেছেন এমন একটা ভূত শুধুমাত্র বস্তুতান্ত্রিক মানসিকতার দ্বারাই ধারণা করা যেতে পারে। ভূত শব্দটা ওনার মতো একজন অধ্যাপক, এলোপ্যাথিক বিশেষজ্ঞ ডাক্তার এখানে অনুবাদে নিয়ে এসেছেন, যে এটা একটা
ভূত ঢুকছে তোমার মাথার ভিতরে। তুমি যখন বলো যে রোগ হচ্ছে একটা বস্তু, রোগ হচ্ছে কোনো একটা রাসায়নিক উপাদানের কমে যাওয়া, বেড়ে যাওয়া, রোগটা হচ্ছে একটা টিউমার, একটা অ্যাবসেস, একটা সোয়েলিং, একটা টিউমার, একটা সিস্ট, একটা পাস সেলকে তুমি রোগ বলছো। এরকম ভাবে বডির ইন্টারনালি কোনো উপাদান বেড়ে গেল, প্রস্রাবের, রক্তের, মলমূত্রের, এরকম আমার অন্যান্য যেই বায়োকেমিক্যাল কোনো কম্পোজিশনের বেড়ে যাওয়া বা কমে যাওয়া, অথবা কোনো একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন যাকে স্পষ্ট বাহ্যিক চোখে অথবা যান্ত্রিক চোখে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটাকে রোগ বলছো। এটা আসলে রোগ না, বরং এই জাতীয় ধারণাটা হচ্ছে তোমার মাথার ভিতরে হোমিওপ্যাথিক ডাক্তারকে অন্তত স্পেশাল করে বলা যায় যে এটা হচ্ছে একটা তোমার মাথার ভিতরে ভূত ঢুকছে, একটা ভূতের পোকা ঢুকছে। কারণ রোগটা তো এটা না, এটা হচ্ছে রোগের ফল, রেজাল্ট অফ অরিজিনাল ডিজিজ। শুধুমাত্র এটাই যদি রোগ হয়, তাহলে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা প্যাথোলজিকে টার্গেট করে ওষুধ দিলেই এনাফ। ভাইটাল ফোর্স, টোটালিটি, মাইন্ড সিমটম, প্রিভিয়াস সিমটম, ফ্যামিলি কানেকশন, এগুলো ধরার দরকার নাই। রোগ যদি জাস্ট এতটুকু হয়, বিচ্ছিন্ন একটা অংশ, একটা অ্যাবসেস, একটা সিস্ট হয়, একটা প্যাথোলজিক্যাল টিস্যু হয়, তাহলে এই প্যাথোলজিক্যাল টিস্যুটাকে রিমুভ করে দেওয়া, কেটে ফেলা, এটাই তো যৌক্তিক। এখন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে আমরা ঔষধ ব্যবহার করছি সিঙ্গেল, ঔষধ ব্যবহার করছি পটেন্টাইজড, ঔষধ ব্যবহার করছি টোটালিটি অফ সিমটমস ধরে, ঔষধ ব্যবহার করছি তার মাইন্ড সিমটমস, শারীরিক সিমটমস, সার্বিক জেনারেল যে সিমটমস গুলো আছে, কাতরতা, মোডালিটিস, ফ্যামিলির সাথে কানেকশন, প্রিভিয়াস কানেকশন, তার অনুভূতি, ডিলিউশন, ডেলিরিয়াম, এই সবগুলোকে একসাথে করে একটা সমন্বিত চিত্রের মধ্য দিয়ে আমরা প্রেসক্রাইব করতে হচ্ছে। প্রকৃত ক্লাসিক্যাল পিওর ডাক্তারি যারা করেন, যারা বিশুদ্ধভাবে ডাক্তারি করেন, তারা ভালো করে জানেন যে সর্বাবস্থায় ঔষধ একটা দিতে হয়, পটেন্টাইজড মেডিসিন দিতে হয়। পটেন্টাইজড মেডিসিন দিতে হয় এই কারণে যে রোগটাকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট, নিশ্চিতভাবে আমরা বুঝতে পেরেছি যে প্রতিটা ডাইনামিক, প্রতিটা কেস, প্রতিটা ন্যাচারাল রোগ হচ্ছে ডাইনামিক, ঔষধটাও ডাইনামিক হওয়া লাগবে। প্রতিটা রোগ জীবনী শক্তির স্তর থেকে সৃষ্টি হয়, ঔষধটাও এমন পর্যায়ে উপনীত হওয়া লাগবে, উন্নীত হওয়া লাগবে, ডেভেলপড করা লাগবে বাই দ্য সিস্টেম অফ পটেন্সি, পটেন্টাইজেশন, পটেন্টাইজেশনের প্রসেসিং অনুসারে ঔষধটাকে এমন পর্যায়ে উপনীত করে নিতে হবে যেন ঔষধটা এতটা সূক্ষ্ম, এতটা ডাইনামিক হয়, যেন তা গতিশীলভাবে জীবনী শক্তির স্তর থেকে তার কাজটাকে শুরু করে নিতে পারে। আর জীবনী শক্তি আগের অ্যাফোরিজম গুলোতে বলা হয়েছে একজন মানুষের অস্তিত্বের সব জায়গায়, এভরিহোয়ার প্রেজেন্ট, যেটা 11 নম্বর অ্যাফোরিজমে বলা হয়েছে, সব জায়গায় উপস্থিত থাকে, ইন্টারনালি এক্সটার্নালি, সূক্ষ্ম থেকে স্থূল জায়গা পর্যন্ত। জীবনী শক্তি আমাদেরকে প্রাণবন্ত করে রেখেছে, জীবন্ত করে রেখেছে, সঞ্জীবিত করে রেখেছে। প্রাণ থেকে, জীবন থেকে নিঃসৃত শক্তিটাকেই জীবনী শক্তি বলা হচ্ছে। প্রাণের উপর আমাদের চিকিৎসাগত কোনো হাত নেই, ক্যাপাসিটি নেই। প্রাণ দেওয়া নেওয়ার উপর আমাদের কাজ করার মতো কোনো ক্ষমতাই আমাদেরকে দেওয়া হয় নাই বিশেষভাবে। কিন্তু প্রাণ আছে, প্রাণ থেকে নিঃসৃত জীবনী শক্তি, প্রাণ শক্তি, এর ওঠানামা, এর অর্ডার এবং ডিসঅর্ডার কন্ডিশনে আমাদের কাজ করার সিস্টেমিক উপায়, উপকরণ দেওয়া হয়েছে। এখন যদি এই বিশুদ্ধ কনসেপ্ট থাকে যে জীবনী শক্তি একজন মানুষের বা একটা প্রাণীর সর্ব জায়গায় বিরাজমান, জীবনী শক্তি যখন অসুস্থ হয়, তখন জীবনী শক্তির অসুস্থতার প্রকাশ ঘটায় সার্বিক লক্ষণ দিয়ে। বুঝে নিতে হবে যে সার্বিক লক্ষণগুলোই হচ্ছে রোগের বহিঃপ্রকাশ। লক্ষণ প্রকাশিত হয়েছে, শত শত লক্ষণ প্রকাশ করে ডাক্তারের কাছে রোগী নিজেই নিজেকে ব্যক্ত করছেন।
তখনও আমি লক্ষণগুলোকে মূল্যায়ন করছি না, অবজারভেশন করছি না, লক্ষণগুলোর সমষ্টিকে রোগ বলছি না। তখনও মনে করে নিচ্ছি যে না, এই কথাগুলোর কোনো মূল্য নাই, এবং মেশিন বলছে একটা প্যাথোলজি পাওয়া যায়নি, এজন্য রোগীকে বলছি আপনার কোনো রোগ নাই। মেশিন বলছে একটা অ্যাবসেস পাওয়া গেছে, একটা প্যাথোলজি পাওয়া গেছে, এজন্য বলছি যে আপনার রোগটা শুধুমাত্র এতটুকু, আপনার মানসিক ব্যাপারগুলো বাদ দিন। ওইগুলোর এগুলো মানসিক ব্যাপার, এগুলো রোগের অংশ না মনে হচ্ছে, বা চিকিৎসাও করা হচ্ছে মানসিক ব্যাপারটাকে একদম আলাদা করে, মানে মানসিক ব্যাপারটার প্রয়োজনই নাই মনে হয়। মনে হচ্ছে যে এখানে জাস্ট একটা প্যাথোলজিক্যাল টিস্যু, সে নিজে নিজেই এতটুকু জায়গা তৈরি করছে, এখানে এতটুকু প্যাথোলজি তৈরি করেছে, এটাই রোগ। এটাকে চিহ্নিত না করতে পারলে রোগ নাই, চিহ্নিত করতে পারলে চিকিৎসা শুধুমাত্র এতটুকুর করা হোক। আর যদি এরকম 5টা প্যাথোলজিক্যাল টিস্যু পাওয়া যায়, 5টা প্যাথোলজিক্যাল কন্ডিশন পাওয়া যায়, মেডিসিন 5টা অর্গানের জন্য 5টা দিতে হোক। তো এভাবে যদি আপনি কনসেপ্ট গ্রহণ করেন, তাহলে পিওর হোমিওপ্যাথিক চিকিৎসা কখনোই করা সম্ভব না। আর যদি এভাবে কনসেপ্ট গ্রহণ করার পরেও আপনি পটেন্টাইজ মেডিসিন ব্যবহার করেন, তাহলে তারও যৌক্তিকতা থাকে না। কারণ এই টিস্যু রিলেটেড ডাইনামিক ফোর্সকে বাদ দিয়ে টিস্যু রিলেটেড ডিজিজ কনসেপ্ট যখন আপনি লালন করবেন, তখন সর্বাবস্থায় স্থূল মেডিসিন দিতে বাধ্য থাকবেন লজিক্যালি। টিস্যু একটা স্থূল ব্যাপার। তো এই কারণেই এই অনুবাদে বলা হয়েছে এটা একটা ভূত ঢোকা, যারা মনে করে যে রোগ হচ্ছে একটা আলাদা সত্তা, আলাদা বস্তুগত অস্তিত্ব, জীবনী শক্তির সাথে মানব অস্তিত্বের সাথে ইন্টার কানেকশন, সামগ্রিক জীবন সত্তার সাথে ইন্টার কানেকশনটা যারা দেখতে পায় না, বুঝতে পারে না, যারা সামগ্রিক জীবন সত্তার বহি প্রকাশিত টোটালিটি অফ সিমটমস কে রোগের ইনক্লুডেড পার্ট মনে করে না, এই যে একটা দৃষ্টিভঙ্গি, এটা আসে কোথা থেকে? শুধুমাত্র একটা বস্তুতান্ত্রিক, ইলজিক্যাল, প্রিজুডিস থিঙ্কিং থেকে, মেটেরিয়ালিস্টিক থিঙ্কিং থেকে। এবং এটা অন্তত হোমিওপ্যাথিক ডাক্তারদের মাথায় যখন ঢুকবে, বলতে হবে যে আপনার মাথায় একটা ভূত ঢুকেছে। আপনি হোমিওপ্যাথি পড়েছেন, অর্গানন পড়েছেন, দর্শন পড়েছেন, কিন্তু হোমিওপ্যাথি, অর্গানন, দর্শন, হ্যানিম্যান, গ্যান্ট, তাদের থেকে আপনি রোগের পিওর বিশুদ্ধ কনসেপ্ট গ্রহণ না করে আপনি মেটেরিয়ালিস্টিক জায়গা থেকে কনসেপ্ট গ্রহণ করেছেন। ফলশ্রুতিতে আপনি রোগটাকে চিকিৎসা করছেন 4টা মেডিসিন দিয়ে, 3টা মেডিসিন দিয়ে, 5টা মেডিসিন দিয়ে, ক্রুড মেডিসিন এবং ডাইনামিক মেডিসিন একসাথে প্রয়োগ করে এই ইলজিক্যাল কাজগুলো করতে বাধ্য হচ্ছেন আপনার ইলজিক্যাল থিঙ্কিং থেকে। ইলজিক্যাল থিঙ্কিং এসেছে কোন জায়গা থেকে? এই হোমিওপ্যাথিক ফিলোসফির আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে, বিশুদ্ধ আন্ডারস্ট্যান্ডিং নষ্ট হয়ে যাওয়ার কারণে। স্যামুয়েল হ্যানিম্যান প্রতিটা অনুচ্ছেদের, প্রতিটা শব্দে, প্রতিটা বাক্যে অনেক পরীক্ষা পর্যবেক্ষণের ফলাফল এখানে দিয়েছেন। প্রতিটা বাক্যের মধ্যে, প্রতিটা শব্দের মধ্যে তিনি উচ্চ মার্গীয় উদ্দেশ্য এবং উচ্চ মার্গীয় আন্ডারস্ট্যান্ডিং সংযুক্ত করেছেন। প্রতিটা শব্দে অনেক উচ্চ উদ্দেশ্য রয়েছে, উচ্চ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে। জাস্ট মনে চাইলো আর লিখে ফেললাম, এমনটা স্যামুয়েল হ্যানিম্যানের কোনো অনুচ্ছেদে, কোনো শব্দে ঘটে নাই। সুতরাং এই জায়গাগুলোকে অবশ্যই আমাদেরকে রিয়েলাইজ করতে হবে বিশুদ্ধভাবে। তো আজকের এই অনুচ্ছেদ থেকে আমরা এটাই শিখলাম যে আসলে রোগের ধারণা, প্রচলিত ধারণা থেকে আমাদের ধারণাটা কেন আলাদা করতে হবে, এবং আগের 11-12তে যে কথাটা বলা হয়েছে রোগের বিশুদ্ধ ধারণা হোমিওপ্যাথিক্যালি কিরকম, আর 13 নং অনুচ্ছেদে বলা হয়েছে রোগের অবিশুদ্ধ ধারণা বস্তুবাদী চিন্তা থেকে বা এলোপ্যাথিস্ট চিন্তা থেকে যে বিষয়টা চলে আসছে সেটা কিরকম, এবং সেটা যখন হোমিওপ্যাথিস্টদের ভিতরে ঢুকে যাবে সেটা কিভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে, প্রভাবিত করতে পারে, ইনফেক্টেড করতে পারে, সেটা কেন আমাদের এজন্য এলোপ্যাথিক কনসেপ্ট এবং হোমিওপ্যাথিক কনসেপ্ট দুইটার ভিতরে যেই পার্থক্য রেখা কেন স্যামুয়েল হ্যানিম্যান করেছেন, এবং এই পার্থক্য রেখা অনুভব করেই আমাদেরকে স্টাডি করতে হবে। আমাদেরকে হোমিওপ্যাথি পড়তে হবে, রোগ পড়তে হবে, রোগ বিজ্ঞান পড়তে হবে।
যতক্ষণ পর্যন্ত আমরা এই পার্থক্যের জায়গাটাকে নির্ধারণ করতে পারবো না, চিহ্নিত করতে পারবো না, আমরা আমাদের হোমিওপ্যাথিক কনসেপ্ট নিয়ে যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধভাবে কাজ করার জন্য আমরা আমাদের কি বলে কনসেপ্টকে ঝালাই করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের প্র্যাকটিসে, আমাদের কাজে কর্মে অবিশুদ্ধতা থাকবেই এবং তা চলতেই থাকবে। এটাকে আর আটকানো যাবে না। এজন্য অবশ্যই প্রত্যেক হোমিওপ্যাথিক ডাক্তারদের উচিত প্রতিটা অনুচ্ছেদ সিরিয়াসলি স্টাডি করা, প্রতিটা অনুচ্ছেদের প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য গভীর থেকে গভীর গভীরতর জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করা এবং স্যামুয়েল হ্যানিম্যানের উদ্দেশ্যকে বোঝার চেষ্টা করা। আজকের আলোচনায় 13 নং অনুচ্ছেদের আলোচনা এতটুকুই আমি রাখলাম, এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আফজালুল ইসলাম ভাইকে, যে ওনার আলোচনা আমরা যারা এতক্ষণ শুনলাম সবাইকেই আন্তরিক অভিনন্দন। আমরা শেষের যেই কথা, যে প্রত্যেকটি অনুচ্ছেদই আমাদেরকে গভীর মনোনিবেশের সাথে এবং আন্তরিকতা সহকারে আমাদেরকে অধ্যয়ন করতে হবে, এবং এর মাধ্যমেই আমরা হোমিওপ্যাথির যেই মূল মিশন সেদিকে আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাব, এবং সেভাবে আমাদের পথ চলা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানে শেষ করছি।